রেডি? গুড মর্নিং। কেমন চলে পড়াশোনা? তিন টুকরা? কইতে আনছো গিয়া? কিতাব বই শেষ হইছে মানে আমি যে কইছিলাম বইটা না তোমরা স্কুলের বইটা? সবার কাছে বই আছে নি? মানে আচ্ছা যাই হোক, তারা দিকে কয় আছে, মানে সবার কাছে নাই, তোমার কাছে নাই? আচ্ছা, বাস্তব সংখ্যা সম্পর্কে পড়াশোনা করছিলাম না আমরা কোনোদিন কোনো ক্লাসে? হ্যাঁ, না এখন না হয় দেখে তাই কোথায় বাস্তব সংখ্যা বলতে কোন সংখ্যাগুলো বোঝায়? এক্সিস্ট করে? এটার কোনো একটা রিয়েল লাইফ ইউজ দেখাও আমারে বাস্তব সংখ্যার, যেখানে তুমি ইউজ করো বাস্তব সংখ্যা। এক দুই? দিনে কত সময় পড়াশোনা করো? 2 ঘন্টা? 1.5 ঘন্টা? 1.5 ঘন্টা যে 1.5 আওয়ার্স, এটাও তো তুমি সংখ্যা দিয়ে হইরায়। দোকানে গিয়া যখন কো আমি একটা চকলেট কিনতাম, চকলেটের দাম 5 টাকা, তখন তো 5 টাকাও দেও না, কো না আমি তো 5 টাকা বিশ্বাস করি না। এরকম তো কিছু নাই। বুঝতে না পারলে নাম্বার, তুমি বাস্তবে যতগুলো নাম্বার দেখরা এগুলো আমরা বাস্তব সংখ্যা কই। ইংলিশে কিতা কয় এটিরে? রিয়েল নাম্বারস। রিয়েল নাম্বারসের মধ্যে কি কি জিনিস আয় কৌছেন? ন্যাচারাল নাম্বারস, তারপরে হোল নাম্বারস, ইন্টিজার, রেশনাল নাম্বারস, আর ইররেশনাল নাম্বারস। আচ্ছা, এটা তোমরা বুঝতে না, কিউ কমপ্লিমেন্ট। ঠিক আছে, ইররেশনাল কি নাম লিখতাম? ইররেশনাল। তোমরা এই চ্যাপ্টারে ছোটবেলা থেকে পড়িয়া এরা যে ইউক্লিডের উপপাদ্য, ভাগ করার উপপাদ্য, এটা আছে। তারপরে এলসিএম বাইর করা, এইচসিএফ বাইর করা আছে। আমরা আগে দেখি তোমরা এলসিএম বাইর করতে পারোনি বা প্রাইম ফ্যাক্টরাইজেশন জানোনি। প্রাইম ফ্যাক্টরাইজেশন ভুলে গেছো নি? প্রাইম নাম্বার কারে কয় কও? মূল মূলত সংখ্যা। আচ্ছা, মৌলিক সংখ্যা কারে কয়? যদিও আমারও ভুল হয়ে গেছে তোমরা প্রাইম নাম্বার কইয়া। মৌলিক সংখ্যা কারে কয়? দুইয়ের বেশি বা কিতা যায় না? আচ্ছা, কনফিউজ। ভাগ করা যায় না? আচ্ছা, কোসাইন 2 আর -2 এখানে কোনটা প্রাইম নাম্বার আর কোনটা প্রাইম নাম্বার নাই? কও, যে কোনো একজনে কও কখন। আর -2 না এখানে? আচ্ছা, -2 রে 1 দিয়া ডিভাইড করা যায়, 2 দিয়া ডিভাইড করতে পারবাই, -2 দিয়েও তো করতে পারবাই, -1 দিয়েও করতে পারবাই। মানে তার ফ্যাক্টর কতগুলো পাইলাই? একটা, দুইটা, তিনটা এন্ড চারটা। বাট 2 যে, 2 রে শুধু 2 আর 1 দিয়ে ডিভাইড করতে পারবাই, তার ফ্যাক্টর দুইটা। ঠিক একইভাবে কোন 6 আর 3, এই দুইটার মধ্যে কোনটা প্রাইম আর কোনটা কম্পোজিট, মানে যৌগিক সংখ্যা? কোনটা মৌলিক সংখ্যা কোনটা যৌগিক সংখ্যা? প্রাইম। আচ্ছা, যখন তোমরা কইব যে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো, তোমরা নাম্বার দিয়া দিল এরকম, ধরো 72, হলে এটার মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো, তুমি কিটা দিয়া শুরু করবাই? সবচাইতে ছোট মৌলিক সংখ্যা যেটা, এটা দিয়ে তো ভাগ করা শুরু করবাই না? হঠাৎ করে বলে না এটা তো 12 দিয়া যাইব, 12 দিয়ে যাইব না টাকাটা, 12 দিয়ে তো ভাগ করা যাইব, তাহলে 12 তো মৌলিক সংখ্যা নাই, তাহলে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ হইল না এটা? না, তুমি প্রথমে শুরু কর, এটা যৌগিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলে। যখন মৌলিক কইব তখন মৌলিক সংখ্যার করবাই, যৌগিক কইব যখন তো যৌগিক সংখ্যার করবাই আর কি দরকার লাগলে। আচ্ছা, তোমরা এইচসিএফ, যেটা আমরা কই কিতা, গসাগু, বাইর করতে পারো নি? দুইটা নাম্বার দেওয়া আছে,
আচ্ছা, সব পারে না নি? আর এলসিএম, এলসিএম মানে হলো লসাগু, লসাগু বের করতে পারো। দুইটা নাম্বার তোমরা আমি দেই, তোমরা এই দুইটা নাম্বারের এলসিএম এবং এইচসিএফ বাইর করে দেখাও তাড়াতাড়ি, বলতে লসাগু এবং গোসাগু বাইর করে দেখাও মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে। যে কোনো নাম্বারের যদি তোমরা প্রাইম ফ্যাক্টরাইজ করতে পারো, মানে মৌলিক সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করতে পারো, তখন তুমি যে কোনো নাম্বার, বলতে যে কোনো দুইটা নাম্বারের তুমি তারা লসাগু বাইর করতে পারো, গোসাগু বাইর করতে পারো। ফর এক্সাম্পল আমরা নিছিলাম নাম্বার কিটা 225 আর 75। শুধু 225 যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি, মানে মৌলিক সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি কি নাম্বার আইব কৌসাইন? 3 দিয়ে যাইব প্রথমে 75, তারপরে 5 দিয়ে যাইব 15, তারপরে 3, 5। মানে 225 আমরা কি লিখতে পারবো কৌসাইন? 3 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। আর 75 রে কি লিখতে পারবো এরকম প্রাইম ফ্যাক্টরাইজ যদি করি আমরা? 5 স্কোয়ার ইন্টু 3, মানে 75 আমরা লিখতে পারবো 5 স্কোয়ার ইন্টু, তোমরা অসুবিধা হয় না এখান থেকে বইয়া দেখতে, আমার তো এই দিক থেকে ফুরাইতে অসুবিধা হওয়ার লাগে, আমি যদি এদিক থেকে ফুরাই তাইলে সুবিধা হইবা, তোমরা এখানে গেলে দেখতে হয় না। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, যখন তোমরা একটা দুইটা মৌলিক নাম্বারে মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করবাই, তখন লসাগু বাইর করার সহজ পদ্ধতি শিখাই দিছিলাম না তোমরা, কিতা কোশ্চেন আসলো? যখন লসাগু বাইর করতে যাইবাই তখন দেখবা যে এখানে নাম্বার কিতা কিতা আছে, মৌলিক সংখ্যা কিতা কিতা আছে দুইটার মধ্যে কমন, কমন বলতে আছে কিতা কিতা টোটাল। এখানেও 3 আছে, এখানেও 3 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে। হাইয়েস্ট পাওয়ার যুক্ত মৌলিক সংখ্যাগুলারে আনবাই। এখানে 3 স্কোয়ার আছে, এখানে শুধু 3 আছে, তো দুটোটা মিলিয়ে হাইয়েস্ট পাওয়ার কোনটা? 3 স্কোয়ার। তো 3 স্কোয়ারে আনো, তার সাথে ইন্টু করো নেক্সট প্রাইম নাম্বার হাইয়েস্ট পাওয়ার যুক্ত, তাহলে এখানে 5 স্কোয়ার আছে, এখানেও 5 স্কোয়ার আছে, দুটোটা সমান, তাহলে যে কোনো একটা আনলে হইব, তাহলে 5 স্কোয়ার। এবার এই দুটো মাল্টিপ্লাই করলে যে রেজাল্ট হইব এটা হইব তোমার কিটা? গোসাগু না লসাগু? লসাগু। আর গোসাগু কেমনে বাইর, গোসাগু কেমনে বাইর করবা কৌসাইন? সবচাইতে স্মলেস্ট পাওয়ারের যতগুলা প্রাইম নাম্বার আছে সবটির মাল্টিপ্লাই করে দেবো একলগে। এখানে কিটা আছে 3 স্কোয়ার, এখানে আছে 3, তাহলে আমরা 3 নিমু। এখানে 5 স্কোয়ার আছে, এখানে আবার 5 স্কোয়ার, তাহলে স্মলেস্ট তো আর কিটা দেখতাম 5 স্কোয়ারই হইব। এবার মাল্টিপ্লাই করলে কত হইব? 75 আর কেন 225, তাহলে এমনও করতে পারো। আচ্ছা, এটি করি আর কেন পরীক্ষা তোমরা এটা ছোটো ছোটো নাম্বার দিয়া হইব না খোলার লাগি না, পরীক্ষাতে এরকম দিব যে ধরো এ একটা নাম্বার যেটা লেখা আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, এইভাবে লেখা আছে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব। বি একটা নাম্বার যেখানে লেখা আছে এক্স ওয়াই স্কোয়ার, এবং বলা হয়েছে এটা যে এক্স আর ওয়াই দুজনই মৌলিক সংখ্যা হইলে এই দুইটা নাম্বারের তুমি বাইর করতে হয় কিতা? এলসিএম বাইর করতে হয়, মানে লসাগু বাইর করতে হয়, আর গোসাগু বাইর করতে হয়, মানে এইচসিএফ বাইর করতে হয়। এটি তো লেখলে অসুবিধা নাই না, এইচসিএফ আর এলসিএম এরকম দেওয়া থাকবো তোমরা পরীক্ষাতে একটা শর্ট কোয়েকশন যদি আয় আর কি। এবার যে একটা নাম্বার কিতা এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই কিউব, বি ইকুয়ালস টু কি দেওয়া আছে এক্স ইন্টু ওয়াই স্কোয়ার, এবং এক্স এবং ওয়াই দুজন কি মৌলিক সংখ্যা। এবার তুমি এই দুইটার প্রাইম হইতে লসাগু আর গোসাগু হইতে, এটা কেমনে করবা? আগের মতো এক্স এবং ওয়াই দুজন কিতা প্রাইম নাম্বার, তো লসাগুতে আমরা কিতা করি? প্রাইম নাম্বার নেই যেটা হাইয়েস্ট পাওয়ার থাকে, তাহলে এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, দুজনে মিলাইয়া এক্স স্কোয়ার হইব হাইয়েস্ট। তারপরে এখানে ওয়াই কিউব আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাইলে ওয়াই কিউব নিবা না নি। আর এইচসিএফ কেমনে বের করি আমরা? লোয়েস্ট পাওয়ার নিয়া, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাইলে তুমি এক্স নিবা। এখানে ওয়াই কিউব আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, তাইলে ওয়াই স্কোয়ার নিবা। এই টাইপের কোয়েকশন আইব তোমরা পরীক্ষা দিতে, তাই তো না? এটা ছোটখাটো কোয়েকশন, বুঝছো নি? এবার নেক্সট একটা কোয়েকশন তোমরা করবা, আমি কোয়েকশনটা লিখিয়ে দিই।
তবে এলসিএম নির্ণয় করতে হয় পি কমা কিউ এবং এইচসিএফ বাইর করো পি কমা কিউ। ঠিক আছে, এই কোয়েকশনটা সলভ করো করি আমার খুব এটা সলভ করো করিয়া কইতে আমার এক ইতা আবার তাহলে তোমরা লসাগু এবং গসাগু বাইর করছো। লসাগু কিতা আইছে a to the power 5 into b to the power 7 আর গসাগু আইছে a কিউব into b। বাস, ভেরি গুড। হয় গসাগু আইছে বড়টা, কত ইজি আসলো কোয়েকশন, ভেরি গুড। আচ্ছা নেক্সট, তোমরা ছোটবেলাতে এটা শিখছিলে যে লসাগু ইনটু গসাগু, দুইটা নাম্বার দেওয়া আছে, ধরো একটা নাম্বার a আর একটা নাম্বার b। তাহলে এই দুইটা নাম্বারের লসাগু যদি আমরা LCM হিসাবে লিখি, এটা এইভাবে লেখা যায়, মানে AB এর লসাগু, বা তুমি বাংলাতেও লিখতে পারো লসাগু। আর HCF বলতে এইলো H, এইলো C আর এইলো F। কোনো অসুবিধা হয়েছে বুঝতে? HCF মিন্স হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু। এটার ইংলিশে আরেকটা হয় GCD হয়, গ্রেটেস্ট কমন ডিভাইজার অফ AB। মানে এবির লসাগু এবং এবির গসাগু এই দুইটা যদি জানা থাকে তোমার, তাহলে তুমি জানো একটা রিলেশন কিটা এলসিএম অফ এবি ইনটু এইচসিএফ অফ এবি ইকুয়ালস টু নাম্বার দুইটার গুণফল। জানো নি এটা? না জানলেও মন জানিল, লিখিল খাতার মধ্যে যে লসাগু ইনটু গসাগু ইকুয়ালস টু কি হইব, লসাগু ইনটু গসাগু ইকুয়ালস টু নাম্বার দুটির গুণফল, না নি সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির এটা বুঝলে নি লসাগু ইনটু গসাগু সংখ্যা দুটির গুণফল। এবার অসুবিধা হয়, ঠিক আছে? এখন এটা রিলেটেড আমরা কোয়েকশন সলভ করব। শেষ নেই দেখা কোয়েকশন নাম্বার 1 তোমরা চেক করো, বইয়ের এটিও পড়াইম, চাপ নিও না, আরামসে সবটি হয়ে যাইব। এই দুইটা মানে এই দুইটা কোয়েকশনের ক্ষেত্রে আমরা চেক করতাম লসাগু ইনটু গসাগু ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল। মানে তুমি আগে সেপারেটলি লসাগু বাইর করো, গসাগু বাইর করো, তারপরে লসাগু আর গসাগু ইনটু করো, করার পরে যে রেজাল্ট হইব এটা দেখাই দেয় তুমি এই সংখ্যা দুইটার ইনটু করলে যে রেজাল্ট হইব এটার সমান। বুঝতে সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে? বুঝছো না? এই দুইটার তুমি লসাগু বাইর করতে পারবাই নি, গসাগু বাইর করতে পারবাই, এই দুইটা আগে বাইর করো, লসাগু আর গসাগু বাইর করো। এরপরে যখন তোমার লসাগু আর গসাগু বাইর করা হয়ে যাব গিয়া, তখন দেখবা যে এই লসাগু আর গসাগু ইনটু করলে যে রেজাল্ট হইছে, লসাগু আর গসাগু গুণ করলে তো রেজাল্ট হইব না, কিছু একটা নাম্বার পাইবাই না, তুমি আর কিছু পাইবাই, নাম্বারে তো পাইবাই। ওই নাম্বারটা সংখ্যা দুইটারে গুণ করলে, মানে এই দুইটা নাম্বারে গুণ করলে কত হয় এত সমান হয়নি চেক করতে, ঠিক আছে? করো, তোমরা এক্সামে এরকম কোয়েকশন দিব। এই দেখো, যদি a,16 এর লসাগু 64 এবং গসাগু 8 হয়, তবে a এর মান কত? এই কোয়েকশনটা সলভ করতে পারবে। কইছে a এবং 16 এর দুইটা সংখ্যা দিয়েছে a
একটা হচ্ছে 16, এই দুইটার গসাগু আর লসাগু দিয়েছে, একটা 64 একটা 8। তাহলে এর মান কত? ঠিক আছে, এখন আমরা কি জানি, লসাগু ইন্টু গসাগু, লসাগু ইন্টু গসাগু ইকুয়ালস টু কি হয়, সংখ্যা দুইটার গুণফল। এটা তো নিশ্চয়ই জানো, একটু আগে জানাইছি আমরা। এবার তুমি এটা দিয়ে এটা যে ডিভাইড করো, তাহলে এখানে 2 আর এখানে 32, তাহলে তো 64 হইলো না। এর ভ্যালু কত এলো? তুক্কা তুক্কা মারি হইব নি সবসময়। আচ্ছা তোমরা বুঝছো না কিরকম পড়তায় পরীক্ষাতে এই টাইপের কোয়েশ্চেন আইব 1 মার্কের। আচ্ছা নেক্সট এক্সামে কিন্তু এই টাইপের কোয়েশ্চেন আমিও দিব তোমরা, বুঝছো নি তুমি? খাই মাথা না লইতো না, আসলেই বুঝ রায়নি। আচ্ছা এক কাজ করি আমরা, এবার তুমি খালি কোয়েশ্চেন লিখে নিজেতেই সলভ করো এটারে। তো বুঝছো নি তোমরা, এটা বাড়িতে এটা করবা, ঠিক আছে? এখন আমরা দেখবো ইউক্লিডের উপপাদ্য, যেটা তোমরা ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা ছোটবেলা থেকে আমরা করে আই আর, যেমন তোমরা যদি 15 রে 7 দিয়ে ডিভাইড করো, তাহলে কি হইব? 7 দুগুণা কি হয়? 14 হয়, আর রিমাইন্ডার থাকে 1, মানে ভাগ শেষ থাকে 1। এটা তো তোমরা নিশ্চয়ই জানো কোনটা রিমাইন্ডার, কোনটা ভাগফল, কোনটা ভাগ শেষ, কোনটা ভাজক, কোনটা ভাজ্য। যদি না জানিয়া থাকো তাহলে এটি তোমরা আবার করতে লাগবো, কারণ ছোটবেলার জিনিস সম্বন্ধে তোমরা শিখাইতে লাগে, তাহলে তো প্রবলেম। তো এখানে 15 আমরা কিতা কই? ভাজ্য, যারে ভাগ করতাম আমি, আর যারে দিয়ে ভাগ করছি এটার আমরা কিতা কই? ভাজক কই। তো ইউক্লিডের উপপাদ্যটা এরকমই সেমই। এটার কিতা ইউক্লিডের কোয়েশ্চন কিতা, যে কোনো দুইটা পজিটিভ নাম্বার নাও, এ আর বি, পজিটিভ ইন্টিজার যদি নেই আমরা, অখণ্ড সংখ্যা যদি এ আর বি নেই, এবং এ যদি বি থেকে বড় হয়, এটা সিম্বলটা কিতা বড়, গ্রেটার দেন সাইন, যদি বড় হয়, তাইলে আমি যদি বি রে ইউজ করিয়া এ রে ভাগ করি, মানে এ রে যদি আমি বি দিয়া ভাগ করি, তাইলে আমরা আরো দুইটা সংখ্যা, অখণ্ড সংখ্যা পাইমু কিউ আর আর। এটির নাম দেওয়ার পিছনে রিজন আছে, কিউ এন্ড আর। কি রিজন আমি কইমু, যদি ভাগ করি বি রে বি দিয়া এ রে, তাহলে আরো দুইটা সংখ্যা কিউ এন্ড আর পাইমু, যাতে করে আমরা লিখতে পারি কিতা এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। আর এই আর এর ভ্যালু, এই আর এর ভ্যালু কি হয়? 0 থেকে বড় অথবা সমান হয়, এবং যারা দিয়া ভাগ করবায় মানে বি, বি থেকে কি হইব? ছোট হইব সব সময় এটা, ঠিক আছে? ফর এক্সাম্পল আগে যে আমরা দেখছিলাম আমরা কেস কিটা 15 রে যখন আমরা 7 দিয়ে ডিভাইড করছি, তখন কি হইছে? এই রেজাল্ট। জিনিসটা আমি তোমরা বুঝাই, এখানে আমরা একটু কম্পেয়ার করিয়া দেখবো জিনিসপত্র কিতা হয়, এটার লগে আর এটার রিলেশনটা কিরকম হয় দেখি আমরা। দেখো এরে আমি যদি বি দিয়া ডিভাইড করি, এর যদি আমি বি দিয়া ডিভাইড করি, তাইলে ভাগফল যেটা আমরা কোশ্যান্ট হই এটা কিউ, আর শেষে যে জিনিসটা পাই আর, এটা হয় রিমাইন্ডার। কি হয়? রিমাইন্ডার বা ভাগ শেষ হয়, আর এটা কোশ্যান্ট মানে ভাগফল হয়, ঠিক আছে? তো এটার লগে যদি আমরা কম্পেয়ার করি, দেখো এ কত হয়, কেন এ হইল গিয়া 15, মানে এর ভ্যালু কি আইব? 15, বির ভ্যালু কি আইব? 7, আর আর এর ভ্যালু কি আইব? আর এর ভ্যালু হইব 1। তো দেখো 15 রে কি তোমরা লিখতে পারতে না 15 ইকুয়ালস টু 7 ইনটু, আচ্ছা কিউর ভ্যালু কত লিখলাম না তো, কিউ ইকুয়ালস টু কত? 2। তো 7 ইনটু 2 প্লাস 1। তো সেম এটা আর এটা। এখন এই যে আর এর ভ্যালুটা কি হইতে পারতো না? 0 থেকে ছোট হইতে পারতো না, আর যারা দিয়া ভাগ করায় তাতে বড় হইতে পারতো না। তো একটা জিনিস আমরা বুঝি, হয়েছে এখানে কোন কেসটা সত্যি হইব, কোনো একটা ভাগ ফলের ক্ষেত্রে কি রকম হইব? আর ইকুয়ালস টু -1 হইব? ওই তো নাই। বা আর ইকুয়ালস টু ধরে নাও 10 দেওয়া আছে, আর বি ইকুয়ালস টু দেওয়া আছে 9, এরকম কি হইব? এরকম হইতো না, কারণ আমরা কইছি যে আর এর ভ্যালুটা বি থেকে ছোট হইতে লাগবো, মানে বি বলতে
ভাজক থেকে ছোট হইতে লাগবো। এখন ভাজক থেকে যদি বড় হয়ে যায় আর এর ভ্যালু, তাইলে তোমার ভাগ ফলে এই ভাগ ফলে কি তাইব এক বাড়বো বা দুই বাড়বো, ডিপেন্ড করবো তোমার আর এর ভ্যালুটা কত। যদি 20 হয় তাহলে এই ক্ষেত্রে 2 বাড়বো, আর যদি 30 হয় তাহলে এই ক্ষেত্রে 3 বাড়বো। কার ভ্যালু 3 বাড়বো? ভাগ ফলের ভ্যালু 3 বাড়বো যদি এখানে 30 হয়। এই জিনিসটা বুঝিও, কারণ এটা খুবই দরকার। এবার আমরা এই ইকুইলিটির উপপাদ্য শিখিয়া করতামটা কি, আমরা এই ইকুইলিটির উপপাদ্য ইউজ করিয়া গসাগু বাইর করতে লাগবো। তোমরা এক্সামে গসাগু বাইর করার লাগে জিগাইব। তো আমরা দেখুন কিভাবে ইউক্লিডের উপপাদ্য ইউজ করে আমরা দুইটা নাম্বারের জিসিডি বাইর করতে পারি, ঠিক আছে? তোমরা কিন্তু এক্সামে এরকম জিনিস জিগাইব, যারা স্ট্যান্ডার্ড নিছো বা বেসিক নিছো তারা সবের লাগে এইটা, যে দুইটা নাম্বারের জিসিডি আমরা কিভাবে ইউক্লিডের উপপাদ্য ব্যবহার করে করতে পারি। তো আমরা দুইটা নাম্বার নিয়ে নিই, একটা 135 আর একটা হচ্ছে 225। এবার ইউক্লিডের উপপাদ্য ইউজ করার লাগে আমরা জানি যে কিতা, যে দুইটা নাম্বার হইতো, একটা নাম্বার হইতো এ, একটা নাম্বার হইতো বি, আর এটা কি হইতো বি থেকে বড় হইতো। যদি এটা বি থেকে বড় হয় এবং বি দিয়া যদি আমরা এর ডিভাইড করি, তাহলে আমরা আরো দুইটা ইন্টিজার পাই, মানে অখণ্ড সংখ্যা পাই। সেগুলা কিতা কিতা, একটা হইব কিউ আর একটা হইব আর, যাতে করে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। আর আর এর ভ্যালু কি হয়? আর এর ভ্যালু 0 থেকে বড় হয় আর বি থেকে ছোট হয়, ভাজক থেকে ছোট হয়, এটা তো আর জানোই তোমরা। তো আমরা দেখি এটারে ইউজ করে কিভাবে এই দুইটা নাম্বারের গসাগু বাইর করতে পারি, ঠিক আছে? তো গসাগু বাইর করতে গিয়ে আমরা কিটা করব? এই দেখো এখানে 225 135 থেকে বড়, তাহলে আমরা 225 রে 135 দিয়ে ডিভাইড করব। এবার এই প্রসেসটা কত দূর সম্ভব আমরা জানি করতে যায়, যতক্ষণ না রিমাইন্ডারটা 0 হয়। এবং এটা করা কিরকম এটা আমরা দেখাইব। দেখো যদি আমি 225 রে 135 দিয়ে ডিভাইড করতে যাই, তাহলে একবার যাইব ভাগ, তাহলে কি যাইব কেন 135 হইব, আর এটার মাইনাস করলে কত হইব রেজাল্ট? 0 90। এবার এই যে এ নাম্বারে বি দিয়া ডিভাইড করলে যদি ভাগফল কিউ হয় আর রিমাইন্ডার আর আয়, তাহলে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর। এই ফর্মুলা দিয়া, মানে এই রুল দিয়ে আমরা এটা যদি সাজাই, তাহলে কি হইব 225 ইকুয়ালস টু 135 ইন্টু 1 প্লাস 90, ঠিক আছে? এবার আমি কইছি যে সেম প্রসেস রিপিট করতে হইব যতক্ষণ অবধি আমরা রিমাইন্ডারটা কি হয় না 0 না হয়, ততক্ষণ অবধি আমরা রিপিট করতে লাগবো। তখন রিপিট কার মধ্যে করতাম? আমরা রিপিট করবো রিমাইন্ডার আর যে ভাজক থাকবো, মানে ভাগ শেষ আর যে ভাজক হইব তার মধ্যে, এটা বারবার সেম স্টেপ রিপিট করতে থাকবো। এবার আমরা 135, দ্যাট মিনস কি, আমরা 135 এটা হচ্ছে আমরা ভাজক, আর এখন রিমাইন্ডার কি আসলো 90, তো 90 দিয়ে 135 এর ডিভাইড করব। তো ডিভাইড করলে কি হবে, এটাও একবার যাইব, তাহলে 90 হবে এখানে, মাইনাস করলে 45 আইব, ঠিক আছে? করিয়া দেখতে পারো 45 আইব। দ্যাট মিনস আমরা এখন 135 এর কি লিখতে পারবো, 90 ইনটু 1 প্লাস 45। তো সেম, আবার এটা রিমাইন্ডার, এটা আমার ভাজক। তো এই ভাজক আর এই ভাগ শেষ তার মধ্যে সেম প্রসেস আবার রিপিট করব। এবার 90 রে আমরা ডিভাইড করব কি দিয়া, 45 দিয়া। তো এটা নিশ্চয়ই ভাগ করা যাইব, টোটালি যাইব গা। তো 90 কি হয়, 45 টু যা 90, মানে 45 দুগুণা 90। এবার এই 90 মাইনাস করলে 0 আইব রিমাইন্ডার, তাহলে আমরা একটা স্টেপ আর তো শেষ। তো 90 ইকুয়ালস টু কি হইব, 90 ইকুয়ালস টু 2 ইনটু 45 প্লাস 0। যে স্টেপে রিমাইন্ডার আয় ওই স্টেপের আগের স্টেপের যে রিমাইন্ডার তারে আমরা কি কইমু, জিসিডি কইমু বা এইচসিএফ, বা তোমরা কি বলবাই, গসাগু। কি এই জিনিসটা মনে রাখবাই, যে স্টেপে রিমাইন্ডার আইব আমার 0, ওই স্টেপের আগের স্টেপের যে রিমাইন্ডারটা, মানে ভাগশেষ যে, তারই আমরা কি কইমু, গসাগু কইমু। তো এখানে আমার গসাগু হইল 45। সেম জিনিসটা আমরা অন্যভাবে করিয়া দেখাইমু, ঠিক আছে? যেটা ইজি হইব, এবং এটা করবা কোন সময় আমি তোমরা এটাও কইয়া দেব। দেখো তোমরা যদি সেম কোয়েকশনটা আমি অন্যভাবে করতে যাই, 200
125 রে তুমি আর 135 এর মধ্যে তোমরা কিতা বাইর করতে গোসাগু বাইর করতে ইউক্লিডের পদ্ধতি এটা এমনি শুধু শুধু বারবার ভাগ করিয়া লেখার থেকে নর্মালিও করতে পারবা যখন তোমরা শর্ট কোয়েশ্চন সলভ করবা কেমনে যেমন 225 রে তুমি ভাগ করতে কত দিয়া 135 দিয়া এটা এক স্টেপে করিয়া দেবো আমরা ঠিক আছে ভাগ করলে কি যাইব একবার যাইব থাকে কত 90 এবার আমরা কিতা করতাম 135 রে তো 90 দিয়ে ভাগ করতাম না নি আমরা এখানে লিখলাম 135 ঠিক আছে তাইলে এখানে আবার কতবার যাইব একবার যাইব থাকবো 90 তাহলে এখানে থাকবো কত 45 এবার 45 রে তুমি 90 দিয়ে ভাগ করতে হতো তাহলে 90 রে কোন জায়গাতে লিখবা এখানে লিখবা দুইবার যাইব যে স্টেপে 0 আইছে এই স্টেপে আগের যেটা ভাজক যেটা এটা হইব তোমার গোসাগু পারবাই না এটা সেম হইতো জিনিস 135 রে তুমি ভাগ 135 দিয়ে ভাগ করছো 225 রে রিমাইন্ডার যেটা আইছে এটা দিয়ে তুমি তো ভাগ করতে 135 রে এইটা এখানে লেখো না ভাগ করো সেম যে রিমাইন্ডার আইছে এটা দিয়ে তো তুমি কারে ভাগ করতে আবার 90 না খাটতো কেন এটা আলাদা আলাদা করার রিজন আছে আমি একটা কোয়েকশন তোমরা করাই তোমরা শর্ট কোয়েশন আইলে তোমরা কিতা করতে সিরিয়াল লেন্দি বের করতে নি না ইউক্লিডে যদি ডাইরেক্ট জিগায় যদি তাইলে তুমি একটু কষ্ট করবা আর যদি তোমার শর্ট কোয়েশন হয়ে যে কয় এম এর মান বাইর করো তে তুমি কষ্ট করার তো দরকার নাই রাফ তো তোমার একটা সাইডে করাও থাকতে লাগবো নাইলে তো রাফ কিতে আবার তোমরা রাফ টাফ নাই সব একটাও ঠিক আছে আর লাগেও না রাফ করিও আচ্ছা নেক্সট ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য প্রয়োগ করে আমরা দেখাইতাম কিতা যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যার বর্গর আকার এরকম 3m অথবা 3m+1 আকারের হয় ঠিক আছে আরো ভালো ভালো কোয়েকশন আছে তোমরা এখানে एग्जांपलের মধ্যে তোমরা 5/8 করতে লাগবো পরীক্ষাতে আইতো পারে এখন আইছে না যদি একবারও তাইলে ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য ইউজ করতাম না নি ইউক্লিডের ভাগ সহায়ক উপপাদ্য কিটা কইছে যদি একটা নাম্বার a হয় আর একটা নাম্বার যদি b হয় তাহলে আরো দুইটা নাম্বার আমরা কি পাই q এন্ড r পাই যাতে করে আমরা লিখতে পারি কিটা a = bq + r এবার আমরা একটু বুদ্ধি করিয়া এই যে b এর ভ্যালুটা নাই 3 ধরে নিব ঠিক আছে b এর ভ্যালুটা কি ধরিয়া নিব 3 ধরিয়া নিব তাহলে a যে আছে তা a ভাবে রাখি দিই আর b = 3 ধরিয়া নেই তাহলে আমরা আরো দুইটা নাম্বার কি পাইমু q এবং r পাইমু এখান থেকে আমরা কি লিখতে পারবো a = 3q + r আর r এর ভ্যালু কি 0 থেকে বড় হইব আর r থেকে ছোট হইব b থেকে ছোট হইব মানে 3 থেকে ছোট হইব এবার কোসাইন r এর ভ্যালু কি কি হইতে পারে r এর ভ্যালু 0 হইতে পারে 1 হইতে পারে 2 হইতে পারে 3 হইতে পারবো না তাইলে যখন r এর ভ্যালু 0 হইব তখন a এর ভ্যালু কত হইব কোসাইন r 0 তাহলে 3q + 0 মানে 3q r এর ভ্যালু যখন 1 হইব তখন a এর ভ্যালু কি হইব 3q + 1 হইব বুঝলাইনি r এর ভ্যালু আমরা চেঞ্জ করি আর r এর ভ্যালু যখন 2 হইব তখন a এর ভ্যালু কত হইব +2 তাইলে r এর উপরে ডিপেন্ড করি আমরা তিনটা a এর ভ্যালু পাইছি তারা কইছে কিটা দেখাইতাম যে এই a এর যদি স্কয়ার বাইর করি তাহলে হয় এটা এরকম হইব আর নাইলে এটা এরকম হইব ঠিক আছে তাহলে আমরা a এর স্কয়ার বাইর করি যদি r এর ভ্যালু কত হয় 0 হয় তখন a এর ভ্যালু কত হয় 3q ঠিক আছে তাহলে কোন a স্কয়ার কত হইব 3q তার স্কয়ার মানে 9q² মানে এটা তুমি লিখতে পারবা 3 * 3q² পারবা না এবার তুমি এই যে 3q² এটা তুমি m ভাবতে পারবা নি স্মল m কোনো অসুবিধা নাই তো কারণ এটা একটা নাম্বার হইব আমি এটারে
এম ধরিলেই, তাহলে এটা লিখতে পারবো 3 × m, যেখানে m ইকুয়ালস টু কি কোসাইন 3q², বাস। তাহলে তুমি ধরছো কিতা এর ভ্যালু ধরছো 3q, এ স্কোয়ার দেখাইছো কিতা 3m ওর, তারা তো ওটাও কইছে যে দেখাইতা যে কোনো সংখ্যার বর্গের আকার দেখতে 3m হইব অথবা 3m+1 হইব। আচ্ছা এটা 3m হইছে, নেক্সট একটা 3m+1 হইতে পারে, আমরা একটু চেক করে লই। হইব লাগের তো হইব, না হইলে আবার দিন কইও আর কি, যে বুঝছি না। ধরো a ইকুয়ালস টু, এখন আমি যদি 3q+1 নেই, এর ভ্যালু 3q+ যদি 1 নেই, এটাই লোক আমার যে কোনো অখণ্ড সংখ্যা। এখন তারে আমি বর্গ করতাম, মানে এ স্কোয়ার বাইর করতাম। এ স্কোয়ার যে করতে যাই তাহলে বোথ সাইডে আমার কিতা করতে লাগবো, স্কোয়ার করতে লাগবো। স্কোয়ার করলে কিতা আইব কোসাইন, a+b² ফর্মুলা 9q² + 6q+1। তুমি এখান থেকে 3 কমন নেও গিয়া, শুধু 3 কমন নেও গিয়া, 3 কমন নিলে কিতা থাকবো কোসাইন 3q² + 2q, আর এই 1 রে আলাদা রাখি দাও। এবার 3 এটারে তুমি m ধরে লও, তাহলে 3m+1 হইব। তাইলে যদি সংখ্যাটা এরকম হয় তার বর্গ দেখতে কিরকম হয় 3m+1, তুমি নিশ্চয়ই এটার লাগে পারবে, সেমই আইব। তাহলে যে কোনো সংখ্যার বর্গ তুমি এইভাবে সাজাইতে পারবে, 3m অথবা 3m+1। কটা বাচ্চা দেখো জান, আর তোমরা 11টার সময় স্কুল, আরো 10 মিনিট না বেশি হয়ে যাব? আচ্ছা আচ্ছা, একটা ছোট কনসেপ্ট আমরা কই দিই, যেটা খুব ইম্পর্টেন্ট, এটাতেই তোমরা পুরো শুরু হইব আর কি জার্নি। হ্যাঁ, মৌলিক উপপাদ্য কিতা এটার নাম, না না এটার ইয়ার নাম কিতা, ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক, মানে পাটিগণিতের মৌলিক উপপাদ্য। পাটিগণিতের মৌলিক উপপাদ্য। ফান্ডামেন্টাল থিওরাম অফ এরিথমেটিক, এটা খুবই ইম্পর্টেন্ট, যেটার লাগে আমরা তো সময় পড়াশোনা করছি একটু একটু আর কি। কেটা কইছে যে কোনো যৌগিক সংখ্যারে মৌলিক সংখ্যার, মানে তার যে উৎপাদকগুলো পাইমু আমরা, মৌলিক উৎপাদকগুলো পাইমু, এগুলার গুণফল হিসাবে লিখতে পারবো। বুঝছো না কিছু, কিচ্ছু বুঝছো না? আচ্ছা কোনো অসুবিধা নাই। যে কোনো যৌগিক সংখ্যা নাও, তারে তুমি মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করো, পারবা এত করতে। ধরো আমি কিতা একটা নাম্বার দিতাম 24 নিছি বালা, এটা মৌলিক না যৌগিক কও, মৌলিক না যৌগিক? এটা যৌগিক। ভেরি গুড, যৌগিক কেনে? কারণ তার অনেকটি উৎপাদক আছে, মানে তারে আমি অনেকটি নাম্বার দিয়ে ডিভাইড করতে পারবো, 2 দিয়া পারমু, 1 দিয়া পারমু, 4 দিয়া পারমু, 6 দিয়া পারমু, 24 দিয়া পারমু, 12 দিয়া পারমু, আর কিছু দিয়ে পারমু না, আর কিছু দিয়ে পারতাম না। আর 8 দিয়াও তো পারমু, 3 দিয়া, 3 কইছি না নি, 3 দিয়া হইব, হইব হইব হইব। তাইলে অনেকটি নাম্বার দিয়ে ডিভাইড করতে পারা, যদি এটা এরকম হয় অনেকটি ফ্যাক্টর থাকে, তাইলে তারে আমরা কিতা কই, তারে আমরা কিতা কই যৌগিক সংখ্যা। এবার এই যৌগিক সংখ্যার আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করতে পারবা, এত কিতা আইব কোসাইন 2 দিয়া দিমু প্রথমে আমরা, 12 দুগুণা 24, তারপরে 2 দিয়া দিমু, 6 দুগুণা 12, তারপরে 2 দিয়া দিমু 3। মৌলিক সংখ্যার যে ওই যে পাটিগণিতের মৌলিক উপপাদ্য, এটা হইছে কিতা, যে কোনো যৌগিক সংখ্যারে যদি তার মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি আমরা, তাহলে ওই যৌগিক সংখ্যাটারে মৌলিক সংখ্যাগুলোর গুণফল হিসাবে আমরা লিখতে পারবো। যে উৎপাদকগুলো পাইছি আমরা ওইটির গুণফল হিসাবে লিখতে পারবো। স্বাভাবিক 24 তো আমরা 2 × 2 × 2 × 3 লিখতেই পারি, আর ওইটাই আর কিছু নাই। মানে এটার থেকে ভালো ভালো কোয়েকশন আইব তোমরা, মানে এটা লাগে মেইন থিওরাম। এটা মনে রাখার চেষ্টা করবা কিতা, যে কোনো মৌলিক সংখ্যারে তার যৌগিক, সরি, যে কোনো যৌগিক সংখ্যারে তার মৌলিক উৎপাদকগুলার গুণফল হিসাবে লেখা যাইব। আর আরেকটা কথা হইল গিয়া, এটাই ইউনিক হইব, তুমি আর আলাদা কোনো সংখ্যা পাইবাই না যেটা গুণ করলে 24 হয়ে যায়, আর কোনো মৌলিক সংখ্যা পাইতে নাই যেটা দিয়া গুণ করলে 24 হইব, ওটিই। এছাড়া তোমার মনে হয় না একটা পাইলিবা, যেমন 5 পাইলি মুই একটা, মনে হইতে পারে তাই আবার, তাই তো আবার কোন জায়গাতে 8 আই যায়, 5 আই যায়, ঠিক আছে। এবং এই যে গুণফলটা ইউনিক হইব,
কোন অর্ডারে লেখরা এটা ম্যাটার করতো না, 3 আগে লগত 2 আগে লগত কোনো ম্যাটার করতো না, কিন্তু তুমি যে মৌলিক সংখ্যাগুলো ভাইবা ওগুলোই ভাইবাই, আর এক্সট্রা কেউ আইতো না, মে হাজির হু সেও নাই এরকম। ঠিক আছে, তে আজকের লাগে অতটুকুই, সমাপ্ত।